স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। বাংলাদেশে আগস্টে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হলো এবং এমন প্রেক্ষাপটে আজ আমরা আলোচনা করছি ইউনূস মোদী বৈঠক সম্পর্কের বরফ গলবে কি এই প্রসঙ্গে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা হোসেন। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং গত কয়েকদিন ধরে এই বিমস্টেকে যে বৈঠক হবে সে প্রসঙ্গে কিন্তু শুধুমাত্র আমাদের দেশ না, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু গণমাধ্যমে আমরা দেখেছি। এবং যদি বলি একটি বড় ইস্যু ছিল যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এই বৈঠকে আলোচনা হবে কি না, এবং আমাদের প্রেস সচিব কিন্তু আজ নিশ্চিত করেছেন যে এটি সহ সীমান্ত হত্যা, তিস্তা ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে আজ দুই সরকার প্রধানের সামনাসামনি বৈঠকে কথা হয়েছে। প্রথমেই যেতে চাই হুমায়ুন স্যার আপনার কাছে। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যদি আমরা পরেও আসি, এই ৮ মাস পর দুই সরকার প্রধানের মুখোমুখি সাক্ষাৎ এবং তাদের একত্রে বসে বৈঠক করা, সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের তলানিতে আমরা বারংবারই গত কয়েক মাস ধরে এটি বলে আসছি। তবে বরফ গলা কি শুরু হলো দু দেশের সম্পর্কে? ধন্যবাদ আপনাকে। একটু যোগ করে দিই, সম্পর্ক যেটা বলছি এটা বহুমাত্রিক, তো রাজনৈতিক পর্যায়ে একটু শীতলতা আছে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু মোটামুটি সম্পর্ক চলছে। তো কাজে সেই রাজনৈতিক জায়গাটা, রাজনৈতিক যে দূরত্বটা আছে সেটাকে কমানোর জন্যই কিন্তু আজকের এই দুই দেশের সরকার প্রধান পর্যায়ের আলোচনাটা। তো আমার কাছে যেটা মনে হয় দুইটা বিষয়, একটা হচ্ছে যে সরকার প্রধান পর্যায়ে যখন আলোচনা হয় তখন দুপক্ষই দুপক্ষের অবস্থান প্রকাশ করে, কিন্তু এই আলোচনাটার মধ্য দিয়ে এক ধরনের দুইজনেরই বা দুই পক্ষেরই একটা দায়বদ্ধতা তৈরি হয়। আমি শুনছি, আমার কিছু করার আছে কিনা, এই দায়বদ্ধতা তৈরি হয়। তো সেই দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্ক, যেহেতু আমরা প্রতিবেশী, পারস্পরিকতা আছে, সেই ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যখন এরকম আলোচনাটা হয় তখন আমার ধারণা অগ্রগতির একটা সুযোগ তৈরি হয়, এক নম্বর। দুই নম্বর যেটা হচ্ছে, প্রথমে আমাদের প্রেস সচিব যেটা বলেছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তার বক্তব্যের পরে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিবও মিডিয়াকে ব্রিফ করেছেন। এখন এর ফলে যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে দুপক্ষই দুপক্ষের অবস্থানটা পুনর্ব্যাখ্যা করেছে, এখানে নতুন খুব একটা জিনিস পাওয়া যায়নি। তবে যেটুকু বলবো যে দুপক্ষই দুপক্ষের অবস্থান তুলে ধরেছে, কিন্তু তারপরেও আমি আশা করি যে দুপক্ষের মধ্যে এইরকম একটা উপলব্ধি তৈরি হয়েছে, আমার ধারণা যে আমাদের উভয়কে উভয়ের প্রয়োজন, এবং কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা এক অপরকে ছেড়ে থাকবার সমস্যাও আছে। এটা হলো একটা আমাদের দুই পক্ষের অভ্যন্তরীণ কাঠামোগত সম্পর্কের বিন্যাসের কারণে এই উপলব্ধিটা আমাদের মধ্যে এসছে, সেটা ভারতের দিকেও এসছে। আমরা তো বলছি, আমরা তো অনুরোধ করছি, গত সেপ্টেম্বরে একটা মিটিংয়ের অনুরোধ করেছিলাম, এবারও করেছি। কাজে আমাদের দিক থেকে আমরা প্রস্তুত ছিলাম, ভারতের দিক থেকে ভারতের প্রস্তুতিটা এর আগে দেখা যায়। দ্বিতীয় আরেকটা জিনিস আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গত দুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সারা পৃথিবীর অর্থনৈতিক ভিতটাকে নাড়িয়ে দিয়েছেন তার শুল্ক নীতি, নতুন শুল্ক নীতি দিয়ে। এর ফলে বৈশ্বিকভাবে যে কাঠামোটা ছিল, যে কাঠামোতে ভারতও একটা জায়গা, স্বস্তির জায়গা খুঁজে পেতে পারত, আমরাও খুঁজে পেতে পারতাম, এই জায়গাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এখন। ফলে আমাদের পারস্পরিকভাবেই উপলব্ধিটা এসছে যে আমরা পরস্পরের দিকে একটু দেখা বোধহয় দরকার। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তৃতা করেছেন সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন। তার অর্থ হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং চীন, আমরা না শুধু, ভারত এবং চীনও কিন্তু প্রয়োজনটা বোধ করছে যে এখন যেহেতু বিশ্ব কাঠামোটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, আমাদের আশপাশে বা নিজেদের মধ্যে আমরা কীভাবে যোগাযোগ বাড়িয়ে আমাদের যে প্রয়োজন বা চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি। তো এই নতুন এই বাস্তবতাগুলো কিন্তু এখন বাংলাদেশকে যেমন চালাচ্ছে বা সামনের দিকে নিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস ভারত এই উপলব্ধিটার মধ্যে এসছে। কারণ গত 8 মাসে ভারত এটুকু বুঝতে পেরেছে আমার ধারণা
বাংলাদেশের মানুষের চাহিদাটা বদলেছে, বাংলাদেশ অনেক বেশি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়, এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা এখন অনেক বেশি সক্রিয়। কারণ প্রফেসর ইউনূস কিন্তু গতকালই বলেছেন যে আমরা আসিয়ানের সদস্য পদ পেতে চাই, তবে সাময়িকভাবে সেক্টরাল পার্টনার হতে আমরা আগ্রহী। কাজে এর অর্থ হচ্ছে যে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ সার্কের পুনরুজ্জীবনের কথা বলছে, আসিয়ানের সদস্য হতে চাচ্ছে। ইঙ্গিতটা হচ্ছে যে আমরা আরও বেশি সক্রিয় হতে চাই আমাদের আশপাশের অঞ্চলগুলোর বা দেশগুলোর সাথে সম্পর্কের বিন্যাসের জন্য। এটাও একটা মেসেজ হয়তো ভারতের জন্য, যে বাংলাদেশ এত সক্রিয় হচ্ছে, তো আমি কেন বাদ যাব, আমিও তার সাথে সম্পর্কটা স্বাভাবিক করি। সেই ভিত্তিতেই আলোচনাটা অনুষ্ঠিত হয়েছে। আমি একটু অপেক্ষা করব এটা কতটা বাস্তবায়ন হয় সেটা দেখা যাবে। অবশ্যই। ডক্টর আমিনা মোহসিন, আপনি যদি কিছু যোগ করতে চান এর সাথে। ধন্যবাদ আপনাকে। দেখুন, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যেটা বলছিলেন, ওনার সাথে একেবারেই আমি একমত। তো আমার মানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হলো ধরেন এক ধরনের একটা কনফিডেন্সও বাংলাদেশ ডেমনস্ট্রেট করছে, এবং সেটার একটা মানে একটা বড় কারণ হতে পারে যে ধরেন বাংলাদেশ জুলাইয়ে যে এত বড় একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ গেল, এবং সেখানে ধরেন এই দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে আমরা একটা মানে যেটা যুব শক্তি আমরা বলি বা যুব সমাজ, তারা যে একটা পরিবর্তন চেয়েছে, এবং আমরা যে একটা গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে চাচ্ছি, সেটারও একটা বড় ডেমনস্ট্রেশন ছিল। এবং ভারতেরকে নিয়ে যেহেতু আপনি প্রশ্নটা করলেন, এটা আমি প্রথমে আগেও বলেছিলাম যে এটা কিন্তু ভারতের জন্য এক ধরনের একটা ওয়েক আপ কলও, যে মানে ধরেন এই অঞ্চলে আপনি যদি দেখেন ভারতের যে নীতিটা ছিল নেবারহুড ফার্স্ট, সেটা কিন্তু নেবারহুড ফার্স্ট ছিল, মানে আমরা যা বাস্তবে দেখতাম সেটা ইন্ডিয়া ফার্স্ট অনেকটা দেখা গেছে। এবং আমরা যদি ওনাদের ব্রিফিংটাও দেখে থাকি, মানে ওনাদের ফরেন সেক্রেটারির, উনি প্রথমে বলেছেন যে উইল বেস মানে প্র্যাগম্যাটিজম বা বাস্তবতার উপরে নিরিখে এটা তারা ভারত বাংলাদেশ তাদের সম্পর্কটা রাখবে। সো এই যে বাস্তবতাটা, এমন না যে ভারত এই বাস্তবতাটা আগে রেকগনাইজ করেনি, সেটা না। কারণ যখন প্রফেসর ইউনূস ক্ষমতা নিয়েছিলেন, ওনারা কিন্তু ওনাকে মানে কংগ্রাচুলেটরি মেসেজও পাঠানো হয়েছিল। সো এবং যেটা হুমায়ুন ভাই বলছিলেন যে প্রত্যেকটা লেভেলে কিন্তু ধরেন রাজনৈতিকভাবে শিথিল হয়েছে, কিন্তু অন্যান্য লেভেলে কিন্তু এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স যেগুলো আমরা বলি, সেই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে কাজগুলো চলছিল। তো আরেকটা জায়গা যেটা একেবারেই শিথিল হয়ে আছে, সেটা হলো ভিসা রেজিমটা। সেখানে আমরা দেখছি যে একটা বেশ, সেখানে আমার মনে হয় যে ভারতেরও যথেষ্ট ক্ষতি হচ্ছে, কারণ বাংলাদেশ থেকে একটা মানে ধরেন মেডিকেল পারপাসে শুধু না, ট্যুরিস্টরা ভীষণভাবে যেত। এই যে ঈদ চলে গেল, ঈদের সময় তো কলকাতার চিত্র দেখেছি, হ্যাঁ, সেই দোকান পরিবর্তন করে এখন খাবারের দোকান দিতে বাধ্য হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবং সেখানেও খাবারের ধরেন আমাদের এখান থেকেই তো মানে লোকরা যেও বেশি খেত। সো আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে ধরেন আমরা যে প্রফেসর ইউনূস, উনি যে বিভিন্ন বাংলাদেশ যে বসে নাই, খুব মানে প্রোঅ্যাক্টিভলি তার ফরেন পলিসিগুলোকে পারসিউ করছে, এবং বিভিন্ন ফোরামে কথা বলছে, এবং প্রত্যেকটা ইস্যুতে স্ট্যান্ড নিচ্ছে, সেটাও কিন্তু একটা যে ধরেন একটা কনফিডেন্স আমি বলবো যে সেটা ডেমনস্ট্রেট করে। আর বিমস্টেকে তো ধরেন আমরা চেয়ারম্যানশিপে বাংলাদেশে বা চেয়ারপারসনশিপটাই নিল। সো সেই জায়গাটাতে একটা লিডারশিপের রোলও আছে, এবং নতুন আইডিয়া, নতুন ভিশনস, এগুলো নিয়ে আমরা কথা বলছি। সো আই থিঙ্ক সব কিছু মিলিয়ে আর কি একটা প্রজেকশনও আছে এখানে, যে আমরা বাংলাদেশ 24 মানে অগস্ট 24 পরবর্তী বাংলাদেশ কী ধরনের একটা ভিশন নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, যেখানে কনফিডেন্স থাকবে, একটা নিজস্ব ভিশন থাকবে, সমতা বা ইকুয়ালিটির ভিত্তিতে। সেই জিনিসগুলোই আর কি খুব
আমার কাছে মনে হয়েছে আর কি। প্রফেসর ইউনূসের আমি বডি ল্যাঙ্গুয়েজটাও ফলো করছিলাম, হুমায়ুন ভাইও নিশ্চয়ই দেখেছেন, তাই না? সো বাংলাদেশ এখন অনেক বেশি ভোকাল, নিজেদের স্ট্যান্ডটা হয়তো বা আরো সুস্পষ্ট করে নিতে পারছে। আপনি কি সেটি আসলে যোগ করতে চান এর সাথে? কারণ আমরা গত কয়েক দশক ধরে আসলে যেভাবে দেখেছি, যদি আগের সরকারের কথাই বলি, ক্ষমতাসীন দলের সাথে বিজেপির সাথে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা যারা আমাদের সরকারে ছিলেন তাদের কিন্তু একটি ঘনিষ্ঠতা আমরা লক্ষ্য করেছি, বারংবারই লক্ষ্য করেছি। এবং সেক্ষেত্রে বর্তমানে আসলে পরিস্থিতিটা আমরা কিছুটা কিন্তু ভিন্ন দেখেছি, এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশের এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু বিভিন্ন ছোট ছোট তার বক্তব্য নিয়েও কিন্তু অনেক বড় ইস্যু করা হয়েছে। এই ধরনের জিনিস থেকে আসলে ভারত বেরিয়ে আসবে কিনা বা তাদের গণমাধ্যম বেরিয়ে আসবে কিনা এই বৈঠকের পর, কি মনে করছেন? আপনি দেখেন, আপনি যখন গণমাধ্যম বলছেন না, ওখানে সব গণমাধ্যম কিন্তু একভাবে পোর্ট্রে করছে না। অফকোর্স মানে অনেক মেজরিটি হয়তো করছে বা কলকাতার কিছু করছে, সেটা আছে। কিন্তু ইম্পর্ট্যান্ট যেটা হলো, ধরেন ভারতের যে যে ইস্যুগুলো নিয়ে তারা বেশি কথা বলছে, এবং সেটা ভারতের ইন্ডিয়ান প্রেস ব্রিফিংয়েও এসেছে, তারা মাইনরিটি ইস্যুতে তাদের কনসার্নটা ব্যক্ত করেছে এবং সামনে একটা স্টেবল স্থিতিশীল বাংলাদেশ তারা দেখতে চায়। সো ওই মাইনরিটি কনসার্নটা তো ধরেন আমাদেরও আছে, এবং আমরাও চাই না যে বাংলাদেশে একজন মাইনরিটিও নির্যাতিত হোক। কিন্তু এবং এটা একটা ফ্যাক্টর, এটা যে কোনো দেশেই কিন্তু মাইনরিটিটা মেজরিটির একটা ডেমোক্রেসিতে মাইনরিটি একটা ফ্যাক্টর হয়ে থাকে, সেটা একটা জায়গা আছে। আর ধরেন আমি যখন কনফিডেন্সের কথাটা বলছিলাম, তো এই বৈঠকেই কিন্তু বাংলাদেশ এই যে ক্লিয়ার করেছে যে শেখ হাসিনাকে ফেরত যাচ্ছে এবং ভারতে মাটিতে বসে উনি রাজনীতি করছেন, এই জিনিসটাও পয়েন্ট আউট করা হয়েছে, যেটা আপনিও বলছিলেন প্রথম দিকে। সো এগুলো আমরা আমাদের এবং বর্ডার কিলিংয়ের ব্যাপারগুলো খুব স্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি যে দিজ আর ইস্যুস অফ আর কনসার্ন। সো সেই কথাটা আরও বেশি আমরা ভোকালাইজ করছি বা আমাদের কনসার্নগুলো জানাচ্ছি। জি স্যার, আপনার কাছে আসলে চলে আসতে চাই আমিনা মহসিনের কথা রেশ ধরেই। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে খুব ভোকালি কিন্তু বলা হয়েছে, এবং এটা নিয়ে গত কয়েকদিন ধরে আমাদের দেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা জল্পনা কল্পনা দেখছিলাম যে আসলে বলা হবে কিনা, প্রস্তাব উপস্থাপন করা হবে কিনা। সেটি করা হয়েছে, এবং তার আপা যেমন জানাচ্ছিলেন যে আসলে রাজনীতিতে আসলে তার রাজনৈতিক বক্তব্য আরেকটি দেশে বসে সেটাও বাংলাদেশ ভালোভাবে দেখছে না, এটা সুস্পষ্ট করে কিন্তু জানানো হয়েছে। বর্তমানে আসলে দুই দেশের যে সম্পর্ক, শেখ হাসিনার প্রত্যর্পণ সম্ভব কিনা এবং তার পাশাপাশি তার এই রাজনৈতিক বক্তব্য দেবার ক্ষেত্রে যে স্বাধীনতা, সেটি আসলে নরেন্দ্র মোদীর পক্ষে কিংবা তাদের সরকারের পক্ষে বন্ধ করা সম্ভব কিনা বা একটা এমবার্গো দেওয়া সম্ভব কিনা? ধন্যবাদ। কারণ এটা তো ডিজিটালি যে কেউ যে কোনো বক্তব্যই তো আসলে দিতে পারে। আপনার প্রশ্নের জবাবটা শেষ দিক থেকে শুরু করি। জি, ভারত সরকার চাইলে নিশ্চয়ই পারে, বন্ধ করতে পারে, কারণ তিনি তো ভারতেই আছেন, ভারত সরকারের অতিথি হিসেবেই আছেন। তো আপনার ঘরে গিয়ে যদি আমি একটা কাজ করি যেটা অশোভন হয়, নিশ্চয়ই আপনি আমাকে বলতে পারেন, এবং ভারত সরকার ইচ্ছা করলে চাইলে এটা অসম্ভব কিছু ব্যাপার নয়। তো সেটা হলো কাজে এখন তারা ইচ্ছা করবেন কিনা, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আর প্রত্যর্পণের বিষয়টা যেটা আপনি বলছেন, এই বিষয়টা কিন্তু আমাদের দিক থেকে লিগ্যাল, আমাদের আইনগত বিষয় একটা, আর ভারত এবং বাংলাদেশ দুই দিকে এটা রাজনৈতিক একটা বিষয় আছে, খানিকটা ভারতের জন্য কৌশলগত দিকও আছে। আইনি বিষয়টা হলো যে তাকে আমরা আইনের আওতায়, আইসিটিতে মামলা আছে, আমরা সেই মামলা পাওয়ার জন্য ইতিমধ্যেই আইসিটি থেকে ওয়ারেন্ট বা আপনি যদি বলেন সমন জারি করা হয়েছে। বাংলাদেশ সরকার সেই ভিত্তিতে ভারতের কাছে তাকে এখানে প্রত্যাপনের জন্য অনুরোধ করেছে, ফরমালি কিন্তু আমরা অনুরোধ করেছি।
এখন কথা হলো যেটা হচ্ছে আইনি বিধান, তারপরে আসবে যেটা হচ্ছে রাজনীতি। কারণ এখানে উনি ওখানে বসে যদি কথা বলেন তাহলে সেটা এখানে রাজনৈতিক জটিলতা তৈরি করে। এবং যেহেতু বর্তমান সরকার তার বিদায়ের প্রেক্ষাপটেই তো সরকারটার এখানে দায়িত্ব গ্রহণ, তো কাজে এখানে এই সরকারের উপরও তার একটা প্রতিক্রিয়া সরাসরি আসে, যে কারণে খুব সঙ্গত কারণেই এই সরকার স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো কাজে তারা সেইটা বন্ধ করার জন্য উদ্যোগী হবেন, এটাও খুব স্বাভাবিক প্রক্রিয়া। ভারতের দিক থেকে রাজনৈতিক বিষয় হচ্ছে যে ভারত এটা রাজনৈতিক সিদ্ধান্ত তাকে নিতে হবে যে তাকে আমরা প্রত্যাখ্যান করতে চাই, এবং এটার একটা মূল্য কিন্তু ভারতের জন্য আছে। সেটা আমি যদি বলি যাই তৃতীয় জায়গায়, সেটা হচ্ছে কৌশলগত। অর্থাৎ ভারত এটা যদি ওনাকে প্রত্যাপন করে তাহলে সেই ক্ষেত্রে অনেকে ভারত এই অঞ্চলের বড় দেশ হিসাবে তারা যেভাবে তাদের ভূরাজনৈতিক অবস্থানটাকে দেখে, তার উপর অন্যদের আস্থা কমবে কি বাড়বে এটা বিবেচনায় তারা হয়তো রাখে। এগুলি আলাপ আলোচনা হচ্ছে। তো কাজেই আমরা আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার চাইতেই পারি, আমাদের খানিকটা রাজনৈতিক প্রয়োজনও আছে, কিন্তু ভারতের দিক থেকে আইনের চাইতেও রাজনীতিটা বড় হয়ে দেখা দিচ্ছে। তার চাইতেও বড় হচ্ছে যে ভারতের ভূকৌশলগত যে অবস্থান বা ভাবমূর্তি, সেগুলো বিবেচনায় তারা নিতে হবে। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে যখনই তিন বিষয় সাজুজ্যে আসবে তখনই আপনি প্রত্যাপনের বিষয়টা বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করছি। অবশ্যই ডক্টর আমিনা মোহসিন, আপনার কাছে ওই প্রসঙ্গে আসবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। প্রযুক্ত বাংলাদেশের সময় হলো একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরও একবার প্রযুক্ত বাংলাদেশে, এবং আজ আমরা আলোচনা করছি ইউনূস মোদি বৈঠক সম্পর্কে বরফ গলবে কিনা সে প্রসঙ্গে, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মোহসিন। আমিনা মোহসিন, আপনার কাছেই আসলে ফেরত যেতে চাই। বিরতির আগে আমরা আসলে কথা বলছিলাম শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় নিয়ে, এবং এখানে একটি জিনিস বাংলাদেশের পক্ষ থেকে আজও কিন্তু বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে ভারতের অবস্থান এখনও সুস্পষ্ট করা হয়নি, অথবা একদম খোলাখুলিভাবে পরিষ্কার করা হয়নি। আপনি আসলে কি মনে করছেন এই নিয়ে? আপনার মতটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যেটা ভারতের এর প্রেস ব্রিফিং ওনাদের ফরেন সেক্রেটারি যেটা দিয়েছেন, ওখানে উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে উনি এটার নিয়ে কোনো মন্তব্য করতে চান না, বাট হি ডিড মেক দ্য পয়েন্ট দ্যাট এটা রেজ করা হয়েছে, সেটা উনি স্পষ্ট বলেছেন। এই যে উনি ওটা মন্তব্য করতে চাচ্ছেন না, এবং আমরা ভারতে মিডিয়া ফলো করছি, তাদের পলিটিক্যাল অ্যানালিস্টদের বিশ্লেষণগুলোও ফলো করছি, এবং একটু আগে হুমায়ুন ভাইও যেটা ব্যাখ্যা করলেন, হ্যাঁ লিগ্যাল দিক আছে, দ্যাট ইজ ট্রু, কারেক্ট, বাট আমার মনে হয় যে এখানে লিগ্যাল দিকের চাইতে মানে আমরা আর্গিউ করতে পারি যে এখানে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, তারপরে হিউম্যান রাইটসের ইস্যুসগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি, কিন্তু ভারতের পারসেপশন তো তা না। ভারত সেটাও আমাদের বুঝতে হবে, তারা এটাকে পলিটিক্যাল একটা লেন্স থেকে দেখছে, এবং এটাও তারা খুব স্পষ্টভাবে এই জিনিসটা ব্যাখ্যা দেয় যে ওখানে উনি মানে এটা তাদের কালচারেরও বাইরে, যে কেউ যদি আশ্রয় নেয় তাহলে তারা তাকে ওখান থেকে সরিয়ে দেয় না। এটা একটা আর্গুমেন্ট ওরা দাঁড় করায়, কিন্তু আমরা শুনে আসছি তাদের কাছ থেকে। কিন্তু দেখেন, শেখ হাসিনা হ্যাড বিন আ লং টাইম অ্যালাই অফ ইন্ডিয়া, অনেক লম্বা সময় একটা মানে এর আগেও উনি ওখানে অনেক বছর ছিলেন, সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো এই সমস্ত কিছু মিলিয়ে, আর আপনি দেখেন, আমি জানি না মানে ব্রিফিংটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ওনারা খুব ক্লিয়ারলি বলেছেন যে প্রাইম মিনিস্টার মোদি স্পষ্টভাবে বলেছেন মাইনরিটিসদেরকে নিয়ে কনসার্ন, এবং যতগুলো এখানে ভায়োলেশনস হয়েছে রিগার্ডিং মাইনরিটিস, প্রত্যেকটা যেন তদন্ত করা হয়। তো এর আগে যেগুলো হয়েছে সেগুলোর কথা কিন্তু উল্লেখ করা হয়নি ব্রিফিংয়ে। ওকে, সো আমি তো একটা হোলিস্টিক চিত্র নিচ্ছি না, আমি তার জন্য বলছি যে কে কোন লেন্স থেকে জিনিসটাকে দেখছে।
ভারত এটাকে ক্লিয়ারলি একটা ভিন্ন লেন্স থেকে দেখছে, এবং ভারতে যে ন্যারেটিভটা আছে, মানে যে ন্যারেটিভটা, সেটা তো আমাদের থেকে ভিন্ন। সো আমার মনে হয় না যে ভারত, আমি এটা মনের হওয়ার কোনো কথা না। আই ডোন্ট থিঙ্ক দ্যাট তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। অবশ্যই ডক্টর হুমায়ুন কবির, হুমায়ুন কবির আপনার কাছে আসলে যেতে চাই। সীমান্ত হত্যার কথা বারংবারই কিন্তু চলে আসছে, এবং তার পাশাপাশি কিন্তু সেভেন সিস্টার নিয়ে প্রফেসর ইউনূস যে বক্তব্য দিয়েছেন চীনে, সেটিও ভারত ভালোভাবে নেয়নি, এটা কিন্তু তারা আজ সুস্পষ্ট করে আবারও কিন্তু তারা বলেছে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু বারংবার ভারতীয় গণমাধ্যমে আজ দুপুরের পর থেকে লক্ষ্য করেছি যে চিকেন স্ন্যাকে তারা তাদের সেনা মোতায়েনের মতন কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি, তার পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথাও শুনতে পাচ্ছি। এই প্রসঙ্গে আসলে জানতে চাই, দু দেশের সম্পর্ক ফাটল ধরার জন্য কি এই ধরনের মন্তব্য আরও মানে জায়গা ক্রিয়েট করে দিচ্ছে না, মানে স্পেসটা কি আরও ক্রিয়েট করে দিচ্ছে না? সমস্যা তৈরি করা তো সহজ কাজ, সমাধানের কাজটা একটু জটিল। তো কাজেই যারাই দায়িত্বে থাকেন তাদের কাজটা হলো কিন্তু সমাধান করা, এবং সমাধানের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে আপনাকে একটা মাঝ জায়গায় আসতে হবে, মাঝামাঝি জায়গায় আসতে হবে, দুই পক্ষের স্বার্থকেই সমন্বয় করতে হবে। তো কাজেই ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেখানে আমাদের অনেকগুলো সাজুজ্যের জায়গা আছে, অনেকগুলো আবার সাজুজ্যহীনতার জায়গাও আছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে ভারতেও একটা লবি আছে বা একটা জনগোষ্ঠী আছে যারা একটু ভারত শক্তিশালী, ভারত দেখাবার প্রবণতা দেখায়। আমাদের এখানেও যে নাই একেবারে সেটা বলা যাবে না। তবে আপনি যেটা বললেন, গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনূস যেটা আমাদের বেইজিংয়ে যে মন্তব্যটা করেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে, এই বিষয়টা আমার ধারণা তারা মানে অলমোস্ট অহেতুক বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা বড় ইস্যু হিসেবে রূপান্তরিত করেছে। কেন বলছে কথাটা? চীন ভারতের উত্তর পূর্বাঞ্চল, মিয়ানমার এবং বাংলাদেশ নিয়ে এই অঞ্চলে 1999 সাল থেকে কুনমিং ইনিশিয়েটিভ বলে একটা ইনিশিয়েটিভ ছিল, যে ইনিশিয়েটিভটা পরবর্তীতে BCIM করিডোর হিসাবে রূপান্তরিত হয়েছিল বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার। এবং 2013 সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব পর্যায়ে এই চারটা দেশের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল। মোদি 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা আসবার পর থেকে এই আইডিয়াটা অ্যাবান্ডন্ড হয়ে আছে। তারপরে আপনি যদি ধরেন, আমি আসি এখানে, ভারত 2010 সালে বাংলাদেশ 2টা বন্দর আমরা ভারতকে, নেপাল এবং ভুটানকে দেওয়ার জন্য রাজি হলাম। আইডিয়াটা কী ছিল? ওপেন রিজিওনালিজম। আমরা এই বন্দরগুলো কাদের জন্য দিয়েছি? ভারতের নর্থ ইস্ট, কলকাতার জন্য তো বন্দর দরকার নেই, কলকাতাতে বন্দর আছে, নেপাল, ভুটান, এবং এই নর্থ ইস্টকে কেন্দ্র করেই একটা বড় ধরনের সুযোগ আমরা করে দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে যে এই নর্থ ইস্টটা উন্নত যদি হয়, অর্থনৈতিক অগ্রগতি হয়, তাতে বাংলাদেশেরও লাভ হবে। এবং আমরা বাংলাদেশের ভেতর দিয়েও কিন্তু তাদেরকে আপনার বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিতে দিয়েছি, নদী বাঁধ দিয়ে এগুলো নিতে সাহায্য করেছি। তো কাজেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং চীনকে নিয়ে আলোচনা বহুদিন ধরে চলছে, চর্চাও হচ্ছে অগ্রগতির জন্য। আর লাস্ট বলি, দেখেন আপনি 2016 সালে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ত্রিপক্ষে একটা রাস্তা তারা করার চিন্তা করছে। সেই তারই কিছুটা ধারাবাহিকতা এসে এখানে আপনার 2023 সালে জাপানি প্রধানমন্ত্রী কিশিদা নয়াদিল্লিতে ঘোষণা করলেন $2 বিলিয়ন প্রজেক্টটা হচ্ছে ভারত, বাংলাদেশ, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়া, এই যোগাযোগ করিডোর করার জন্য। এখন আপনি এই বিষয়গুলো নিয়ে তো অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। প্রফেসর ইউনূস এই কথাটাই বলেছেন যে এখন ওনার শব্দ আমি জানি না, এখন এটা কি প্রফেসর ইউনূস বলেছেন বললেই তাদের পছন্দ হচ্ছে না, নাকি বেইজিংয়ে বলা হচ্ছে বলেই তাদের কাছে মন খারাপ হয়ে যাচ্ছে, অথবা বাংলাদেশ বলছে বলেই তাদের গায়ে জ্বালা ধরছে যে কি বাংলাদেশ আবার এত বড় কথা বলছে কেন? আরে আমরা তো
এগিয়ে গিয়ে 2010 সালে দুটো পোর্ট আমরা দিলাম, সেটা ইউনিল্যাটারাল কিন্তু এর আগে কোনোদিন চিন্তাও করা যায় না। আমি কলকাতায় কাজ করেছি 2বার, ভারতে আরও সময় কাটিয়েছি। বাংলাদেশের দিক থেকে সেই রকম আপনি বলতে পারেন অসাধারণ মানে ঔদার্য আমরা দিয়েছি। কেন? শুধু ভারতের এই পূর্বাঞ্চলকে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, সহায়তা করার জন্য। তো হঠাৎ করে তারা ভুলে গেল এগুলো। তার অর্থ হচ্ছে আমার কাছে, আমার ধারণা এই বিষয়গুলো তারা বিষয় খুঁজে বেড়াচ্ছে যে কী বিষয় হলে বাংলাদেশকে একটু ডিফেন্সিভে ফেলা যায় হয়তো, কিন্তু এটা বাস্তবতার সাথে যায় না। আমি মনে করব যে একটু সেইন বা যারা চিন্তাশীল মানুষ আছেন তারা এই বিষয়গুলো নিয়ে একটু মতামত দেন, তারা একটুখানি জনমত গঠনে সহায়তা করুন। কারণ এই অঞ্চলটা কিন্তু চীনের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল না, দক্ষিণ পশ্চিমাঞ্চল, ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমারের কিছু অংশ, সেটা উত্তর পশ্চিমাঞ্চল যদি বলেন, এই জায়গাগুলো কিন্তু ল্যান্ডলকড এবং এদের অ্যাক্সেসটা হয় মিয়ানমার দিয়ে যেতে হবে, নয়তো আমাদের বাংলাদেশ দিয়ে আসতে হবে। এবং মিয়ানমারে কিন্তু ভারত কালাদান প্রজেক্ট করে চেষ্টা করেছিল ভারত থেকে মেইনল্যান্ড থেকে গিয়ে আকিয়া হয়ে উপর দিকে আসবে। এখন মিয়ানমারে যে যুদ্ধ চলছে সেই প্রজেক্ট তো কবে মুখ দেখবে তার নিশ্চয়তা নাই। তো কাজেই এই বাস্তবতাটাকে মাথায় রাখতে হবে এবং এটা সকলের জন্যই উপাদেয় জিনিস। এটা কারো এককভাবে কৃতিত্ব নেওয়ার বিষয় নয়। কিন্তু এই অঞ্চলটা অর্থনৈতিকভাবে যদি দাঁড়াতে হয় তাহলে এই সমুদ্রের অ্যাক্সেস হয় বাংলাদেশ দিয়ে আসতে হবে, নয় মিয়ানমার দিয়ে আসতে হবে। তো কাছে এই বাস্তবতাটা মেনে নেওয়াটাই ভালো এবং এটা নিয়ে হইচই যেটা হচ্ছে এটা আমার কাছে মনে হয় বস্তুনিষ্ঠ অবস্থার উপর ভিত্তি করে হচ্ছে না, এটা মূলত ইমোশনাল কিছু আউটবার্স্ট আমরা দেখছি। অবশ্যই বৈঠকে তিস্তা প্রসঙ্গেও আলোচনা হয়েছে, এই নিয়ে আমরা ফেরত আসবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। প্রযত্নে বাংলাদেশের সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে এবং আমরা আজ আলোচনা করছি ইউনূস মোদি বৈঠক, সম্পর্কের বরফ গলবে কি না সে প্রসঙ্গে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এম হুমায়ুন কবির এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর অধ্যাপক আমেনা মহসিন। এবং আপনার কাছেই আসলে আমেনা মহসিন এই প্রশ্নটার এবার আসলে যেতে চাই। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে ল্যান্ডলকড বলে প্রফেসর ইউনূস বলেছেন, তার পাশাপাশি তিনি আরেকটি মন্তব্য করেছেন যে এই অঞ্চলে বাংলাদেশ হলো সমুদ্রের একমাত্র অভিভাবক। এবং আপনি কিন্তু বলছিলেন যে ভারতের রাজনৈতিক মহলে এটি নিয়ে যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে, তার পাশাপাশি কিন্তু তার বক্তব্যকে হয়তো বা একটু ভুলভাবে কি উপস্থাপন করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, যখন প্রফেসর ইউনূস এই বক্তৃতা এক্সকিউজ মি দিচ্ছিলেন, তখন আমি এটা শুনেছি বক্তৃতাটায়। তো উনি যখন গার্জিয়ান শব্দটা ইউজ করেছে তখনই আমার মনে হয়েছিল যে ভারত থেকে একটা রিয়াকশন আসবে। এখন কথা হলো কি, গার্জিয়ান শব্দটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন। ইটস নট নেসেসারিলি যে এটাকে আপনি ভালোভাবেও নিতে পারেন, যে আপনি দেখাশোনা করছেন বা আপনি সেটাকে নার্চার করছেন সেভাবেও। আরেকটা হতে পারে যে আপনার প্রভুত্ব, আপনার লিডারশিপটা ওখানে দিচ্ছেন। হ্যাঁ, এখন সেটা বাংলাদেশের থেকে এরকম একটা স্টেটমেন্ট আসবে, আমার কাছে মনে হয় যে এটা একটা ল্যাঙ্গুয়েজের এখানে সেমান্টিক্সের ব্যাপার এসে গেছে। অ্যান্ড আই এম শিওর যে এটা সেভাবে উনি বলেননি। এটা উনি একটা অর্থনৈতিক, যেটা একটু আগে হুমায়ুন ভাইও বলছিলেন, এই যে ধরেন নর্থ ইস্টের ব্যাপারটা যখন বলা হয়েছে, এটা উনি যেহেতু নিজে একজন অর্থনীতিবিদ, পুরো একটা ফাংশনাল লজিক দিয়ে উনি কথাটা বলেছেন, যেখানে ধরেন অর্থনৈতিক সহযোগিতার কথা বলা হচ্ছে এবং বিভিন্ন দেশকে নিয়ে উনি কিন্তু বলেছেন যে প্রত্যেকটা দেশ এখানে লাভবান হবে। এবং বিভিন্ন দেশের, উনি নেপালের কথা বলেছেন, চীনের কথা তো এসে এটা নিয়ে তো হয়েছে, জাপানের, বাংলাদেশের, নর্থ ইস্ট এবং সব কিছু মিলিয়ে এই যে একটা রিজনালিজম বা আঞ্চলিকতাবাদ যেটা আমরা বলি, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু উনি কথাটা বলেছে। আপনি দেখেন আজকে ব্রিফিংয়েও কিন্তু বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশের সাথে সম্পর্ক সেটা প্র্যাগম্যাটিক এবং পিপল সেন্ট্রিক, জনগণের সাথে জনগণের সম্পর্ক। সো এই যে জনগণের সাথে সম্পর্ক, তো এবং বিমস্টেক ইটসেলফ কানেক্টিভিটিরই কিন্তু একটা অংশ। সেই ধরনের একটা
ইয়ে থেকে মানে দ্য ওয়ে আই রিড ইট, যে উনি এই কথাটা বলেছিলেন। তো ভারত যেটা আমি বিভিন্ন তাদের বিশ্লেষকদেরও, শুধু মিডিয়া না, তাদের যে হুমায়ুন ভাইদেরই যারা মানে এক্স কলিগস ভারতীয় কাউন্টার পার্ট ছিলেন, তাদেরও আমি রিয়াকশনসগুলো দেখছিলাম যে ওনারা কিন্তু এটাকে খুব সিকিউরিটাইজ করে ফেলেছে। এবং যেহেতু চীনের সাথে ভারতের একটা মানে অর্থনৈতিকভাবে কিন্তু তাদের সম্পর্ক খুবই ভালো, এমনকি ভারত থেকে অনেক ছাত্রছাত্রী যায় ওখানে পড়াশোনা করার জন্য, এবং একে অন্যের সাথে ওদের বিভিন্ন ধরনের বহুমাত্রিক মানে সম্পর্ক আছে। কিন্তু ওই সিকিউরিটি জায়গাটা কিন্তু একটা সোর পয়েন্ট আছে, এবং পার্টিকুলারলি নর্থ ইস্টেই জিনিসটা বেশিভাবে আমরা সেই জায়গাটাতেও আমরা দেখতে পাচ্ছি। আর অন্য যে পয়েন্টগুলো তো আছে, সেটা এখন গেলাম না। সো এইটা তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছে যে ভারতকে মানে বাংলাদেশ চীনকে নিয়ে আসতেছে এখানে এবং সেখানে ঢুকিয়ে দিচ্ছে নর্থ ইস্টের মধ্যে। সো বাংলাদেশ আমার মনে হয় না মানে বাংলাদেশের সেই আকাঙ্ক্ষা বলেন বা সেই মানে সেই ধরনের পজিশনে বাংলাদেশ অ্যাকচুয়ালি আমার মানে কখনোই এরকম একটা স্ট্যান্ড নেবে না। ইটস দ্য মানে টোটালি একটা সেম্যান্টিক্স, আমরা বলে থাকি এক্সারসাইজ ইন সেম্যান্টিক্স, সেরকম ধরনের একটা ব্যাপার হয়ে হুমায়ুন গেছে। কবির বৈঠকে তিস্তা এবং গঙ্গা প্রসঙ্গেও কথা হয়েছে, এই নিয়ে আসলে আপনার মন্তব্য জানতে চাই খুব ছোট করে। গঙ্গা নিয়ে আলোচনা ইতিমধ্যে চলছে। গত মাসেই বোধহয় কলকাতায় নিয়ে একটা বৈঠক হয়েছে, এবং ২৬ সালে যেহেতু বর্তমানের চুক্তিটার সময় শেষ হবে, আলোচনা হওয়াটা প্রয়োজন। এবং আমি মনে করি যে এই বিষয়টা আলোচিত হওয়াটা সময়োপযোগী। তিস্তা নিয়ে যেটা বলা হচ্ছে সেটা আমরা ২০১১ সালে যে চুক্তি প্রায় ফাইনাল ছিল, সেই চুক্তিটাই বাস্তবায়িত হোক বা স্বাক্ষরিত হোক, এটা আমরা চাই। সেটা আগামীকাল হলেই ভালো হয়। কিন্তু আমরা এটাও জানি বা উপলব্ধি করি, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা যতক্ষণ না কাটবে ততক্ষণ এটা সুরা হবে কিনা এটা নিশ্চিত নয়। কিন্তু আমাদের দাবি, ন্যায্য হিস্যা, পানির উপর আমার যে অধিকার, সেই অধিকারটার কথা আমাকে বলে যেতে হবে, বলতে হবে। এবং সেই কথাই বাংলাদেশ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকের সময় সেটা উল্লেখ করেছে, এবং সেটা আমরা দাবি হিসেবে জানছি। অবশ্যই। আমনা হোসেন, আপনি কি যোগ করতে চান এর সাথে তিস্তা প্রসঙ্গে? তা আমার সেটাই যে ধরেন এটা তো মানে কতগুলো না ম্যাটার অফ প্রিন্সিপাল থাকে, এবং এটা তো আমার মানে এটা ধরুন আমি যদি সেই জায়গাটাতে যেই লজিক নিয়ে ভারত আমাদের সাথে আর্গিউ করছে যে আমরা গার্জিয়ান বলেছি, সো সেটা তো মানে এবং সেভাবে আমরাও তো এই লজিকটা ওখানেও খাটাতে পারি যে যেটা আমাদের ন্যায্য হিস্সা সেটা আমরা পাচ্ছি না, তাহলে কি ভারত ওখানে গার্জিয়ানশিপ দেখাচ্ছে এবং কিভাবে দেখাচ্ছে সেই ইস্যুগুলো তো আসেই না। এবং তাদের ইন্টারনাল লজিক ধরেন তাদের নিজেদের কনস্টিটিউশনে কি আছে যে পানি হলো স্টেটের ব্যাপার, তো পানি যদি স্টেটের ব্যাপার এটা পানি মানে এখানেও তো একটা অ্যানোমালি আছে, তাহলে লোয়ার রাইপেরিয়ান কান্ট্রিজগুলো কিভাবে এগুলো পাবে? অবশ্যই এই নিয়ে আসলে আলোচনা চলবে, তবে দু দেশের সম্পর্ক আবারও উন্নত হোক এমনটাই কিন্তু প্রত্যাশা সকলেরই থাকছে। আর এর মধ্যে দিয়ে শেষ করছে প্রযত্ন বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সাথে